ট্রাম্পের এখন নতুন ট্রাম্প কার্ড হলো ইরান। ট্রাম্পের নজর ইরানের প্রতি কেন, সেটা বুঝতে গেলে আপনাকে কিছু ইতিহাস জানতে হবে। ট্রাম্প হঠাৎ করে ইরানের ওপর এত ক্ষুব্ধ কেন? এইটা কিন্তু হঠাৎ করে নয়, বহু দিন ধরেই ট্রাম্প ইরানকে সহ্য করতে পারে না। এবং কেন সহ্য করতে পারে না এবং বর্তমানে ইরানের যে সরকার, সেই সরকারকে কেন ফেলে দিতে চায়, সেটা জানতে গেলে আপনাকে এখন আমি কিছু ইতিহাসের কথা বলবো, সেইগুলো জানতে হবে। আসলে ইরান এর আগে একটা পারস্য সাম্রাজ্য ছিল, পার্সিয়ান সাম্রাজ্য, যেখানের শেষ রাজা ছিলেন রেজা শাহ পল্লবী। মোহাম্মদ রেজা শাহ পল্লবী ইরানের শেষ রাজা ছিলেন, কারণ ইরানে এর আগে রাজতন্ত্র কায়েম ছিল। এবং সেই রাজা থাকাকালীন এই যে শাহ পল্লবী, এরা আমেরিকার খুব ঘনিষ্ঠ ছিল, এরা আমেরিকাপন্থী ছিল। তাই যখন এই রাজতন্ত্র ইরানে কায়েম ছিল, তখন আমেরিকার অনেক কন্ট্রোল ছিল ইরানের উপর। আমেরিকার সাথে ইরানের সখ্যতা খুব ছিল, ইরান তখন আমেরিকার কথাই চলতো। তাই জন্যে তখন আমেরিকা ইরানকে বন্ধু মনে করত। কিন্তু যেখানে একটা সমস্যা দেখা দিল, সেটা হলো 1979-এ খামেইনি, রুহুল্লাহ খামেইনির নেতৃত্বে ইসলামী আন্দোলন গড়ে উঠল। এবং এই ইসলামী আন্দোলন গড়ে ওঠার জন্যে ইরান থেকে এই যে রাজতন্ত্রকে মুছে ফেলা হলো। বলা হয় যে এই ইসলামী যে আন্দোলন খামেইনিদের নেতৃত্বে গড়ে উঠেছিল, সেটার পেছনে দায়ী ছিল বা সেটার পেছনে হাত ছিল রাশিয়ার। রাশিয়া এই খামেইনিদের ব্যাকআপ দিয়ে, শক্তি দিয়ে গদিচ্যুত করতে চেয়েছিল এই রাজবংশকে, এই পল্লবী শাহ রাজবংশকে গদিচ্যুত করতে ছিল। কারণ রাশিয়া জানত ইরান এখন পুরোপুরি আমেরিকার কথায় চলে, কারণ এই রাজারা তারা আমেরিকা ঘনিষ্ঠ। তাই জন্যে এই রুহুল্লাহ খামেনির নেতৃত্বে তখন থেকে একটা বিপ্লব তৈরি হলো, এবং সেই বিপ্লবের জন্য ইরান থেকে গদিচ্যুত হয়ে গেল তাকে সেখানকার শেষ রাজা মোহাম্মদ রেজা শাহ পল্লবী। এবং ওই সময় তার ছেলে ছিল রেজা পল্লবী, যিনি যুবরাজ হিসেবে তার রাজ্যাভিষেক হয়েছিল। কিন্তু তিনি যুবরাজ হিসেবে বেশি দিন থাকতে পারেননি, কারণ 1979 সালে গদিচ্যুত হওয়ার পরেই তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয়, এবং তারা দেশ ছেড়ে চলে গিয়ে মিশরের কায়রোতে আশ্রয় নেয়। কিন্তু তার ঠিক পরের বছর 1980 সালেই মোহাম্মদ রেজা শাহ পল্লবীর মৃত্যু হয়। এবং তখন থেকে তার সন্তান, বর্তমানে যিনি নিজেকে ইরানের রাজা বা ইরানের শেষ যুবরাজ হিসাবে বলে থাকেন, সেই রেজা পল্লবী আমেরিকা যুক্তরাষ্ট্রেই পাকাপাকিভাবে বসবাস শুরু করে। কারণ তারা জানে আমেরিকা তাদের বন্ধু, আমেরিকাই তাদের শেল্টার দেবে। তখন থেকেই রেজা শাহ চুপ করে আমেরিকায় থাকা শুরু করে, এবং আমেরিকাও তাকে আশ্রয় দেওয়া শুরু করে। কারণ আমেরিকা জানে এখন তাদের হাত থেকে যে ইরান চলে গেছে, কিন্তু কখনো না কখনো ইরানকে তারা ঠিক ফেরত নিয়ে ছাড়বে। এবং সেই ফেরত নেওয়ার জন্য এই রেজা পল্লবীর খুব দরকার, কারণ রেজা পল্লবী তো দিনের শেষে একজন ইরানের নাগরিক। তাই ইরানের বাসিন্দারা কখনো না কখনো রেজা পল্লবীকে গ্রহণ করবেন, এবং সেই সময়ের অপেক্ষায় আমেরিকা তকে তকে থাকবে। এবং সেই বহুদিন ধরে সেই অপেক্ষায় থাকার পরে বর্তমানে এমন একটা পরিস্থিতি আমেরিকা তৈরি করে ফেলেছে, যেখানে ইরানের এই যে খামেইনি সরকার, খামেইনি প্রশাসন, খামেইনিদের রাজত্ব শেষ করার জন্য আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছে। আমেরিকা বদ্ধপরিকর যে এই খামেইনিকে এবার উপড়ে ফেলবে তার ক্ষমতা থেকে। কিন্তু এবার বুঝতে হবে যে আমেরিকা যে বাইরে থেকে এটা চাইছে, এটা কি করে এত তাড়াতাড়ি সফল হলো। এটা সফল হলো কিন্তু খুব তাড়াতাড়ি না। এর আগে বিভিন্ন বছরের বিভিন্ন ঘটনা দেখতে হবে ইরানে কি ঘটেছে। আসলে ইরান এই খামেইনি প্রশাসন আসার পর থেকেই ইরানে কিন্তু ওই সাধারণ মানুষের স্বাধীনতা, সাধারণ মানুষের মুক্ত চিন্তা, এইগুলো কিন্তু নষ্ট হওয়া শুরু হয়ে গেছিল। আগে ইরানে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারতো, তারা কি পোশাক পরবে, তারা কি খাবে, তারা কিভাবে সাজগোজ করবে, এই নিয়ে কোথাও কোনো বাধা বিঘ্নতা ছিল না। কিন্তু এই খামেইনি প্রশাসন ক্ষমতা নেওয়ার পর থেকেই ইরানে শরিয়াত আইন চালু করা শুরু করে দিল। ইরানে কঠোর শরিয়াত আইন লাগু হলো। সেখানে ঠিক হয়ে গেল সব মেয়েকে বোরখা বা হিজাব পরতে হবে, হিজাব না পরলেই সে দেশে কঠোর শাস্তি পেতে হবে। তেমনই কিছুদিন আগেই দেখতে পাওয়া গিয়েছিল 2022 সালে একজন ইরানের সাধারণ মেয়ে, তিনি বোরখা পরেননি বলা ভুল হবে, তিনি তার বোরখাটা ঠিকঠাক করে একটু পরতে পারেননি, কারণ তার মাথায় দেওয়া হিজাবটা একটু সরে গেছিল এবং তার চুল দেখা গেছিল। এবং সেই চুল দেখা যাওয়ার জন্যে তাকে
পুলিশ কাস্টাডিতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে অকথ্যভাবে অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছিল। এই তাকে পুলিশ কাস্টাডিতে অকথ্যভাবে অত্যাচার করা, জাস্ট একটা হিজাব একটু ঠিকঠাক পরা হয়নি, একটু মাথার চুল দেখা গেছিল, এইটা ইরানের সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। তারা তখন থেকে বুঝতে শুরু করেছিল ইরানে তাদের বেঁচে থাকার ন্যূনতম স্বাধীনতাটুকুও নেই। কারণ তার আগে থেকে তারা বুঝতো, ফিল করতো, কিন্তু কখনো তারা এরকম ফেটে পড়েনি। আগ্নেয়গিরির মতো তাদের রাগ ওই 2022 সালের প্রতিবাদে দেখা গেছিল, যেখানে হিজাব বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল এবং সেই আন্দোলন ঠেকাতে গিয়ে ইরানের প্রশাসনের, এই খামেনি প্রশাসনের কাল ঘাম ছুটে গেছিল। কারণ কাতারে কাতারে লোক রাস্তায় বেরিয়ে পড়েছিল এবং তারা যে ওই প্রোটেস্টটা করেছিল সেই প্রোটেস্টটা তারা নাম দিয়েছিল মাসা আমিনি প্রোটেস্ট। মাসা আমিনি কারণ যে মেয়েটিকে 22 বছরের, মাত্র 22 বছরের যে মেয়েটিকে ইরানের প্রশাসন ওরমভাবে অকথ্যভাবে মেরে হত্যা করেছিল তার নাম ছিল মাসা আমিনি এবং তার নামেই এই প্রোটেস্ট দাবানলের মতো পুরো ইরানে ছড়িয়ে পড়েছিল। এবং সেই সময় অনেক কষ্ট করে, অনেক ধরপাকড় করে, অনেক শাস্তির ভয় দেখিয়ে ইরানের প্রশাসন কিছুটা হলেও আটকাতে পেরেছিল। কিন্তু ইরানের প্রশাসন বুঝেছিল আস্তে আস্তে করে তার হাত থেকে ক্ষমতা সরতে শুরু করছে এবং ওই ঘটনাটা কিন্তু পৃথিবীর বাকি দেশও নজর রেখেছিল। সব থেকে ভালো বলতে পারা যায় আমেরিকা সব থেকে ভালোভাবে নজর রেখেছিল। তারা দেখেছিল ইরানের প্রশাসনের ওপর সাধারণ মানুষের কীরকম রাগ জন্মেছে, কীরকম আস্তে আস্তে বীতশ্রদ্ধ তৈরি হয়েছে ইরানের মানুষ খামেনি প্রশাসনের বিরুদ্ধে, এবং সেটাকেই আস্তে আস্তে করে কাজে লাগাতে শুরু করলো আমেরিকা। দেখুন, আপনারা 2024 থেকে দেখতে পাচ্ছেন যে মিডল ইস্টে একটা অদ্ভুত ঝামেলা লেগে রয়েছে, যেখানে ইসরায়েল সব কিছু কন্ট্রোল করছে। আসলে ইসরায়েলের মতো অত ছোট্ট একটা দেশ কি সব পুরো মিডল ইস্ট কন্ট্রোল করতে পারে? কখনোই সম্ভব না। এটা সম্ভব হয়েছে তার কারণ তার পেছনে আমেরিকার ব্যাকআপ আছে। আমেরিকার এই ব্যাকআপ ইসরায়েলের জন্য আছে তার কারণ আমেরিকা চায় ইসরায়েলের মাধ্যমে গোটা মিডল ইস্টকে সে কন্ট্রোল করবে। এই জন্যেই দেখুন এর মধ্যেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কিভাবে গদি পরিবর্তন হয়ে গেল। দেখুন সিরিয়াতে যেমন যারা ক্ষমতায় ছিল, আল বাসাদ যে রাজা ছিলেন, মানে যিনি প্রেসিডেন্ট ছিলেন, তাকেও গদিচ্যুত করা হলো কারণ তিনি রাশিয়াপন্থী ছিলেন, তিনি রাশিয়ার মদতপুষ্ট ছিলেন, তাই জন্য তাকেও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো। এবং তাকে সরিয়ে যাকে সেখানকার এখন প্রেসিডেন্ট বানানো হয়েছে তাকে কিন্তু একসময় জঙ্গি হিসাবে আমেরিকাই দাগিয়ে দিয়েছিল। কিন্তু আমেরিকা বুঝলো যে সে যখন আমেরিকাপন্থী হয়ে গেল তাকেই ওই ক্ষমতায় বসানো উচিত। এইভাবে বিভিন্ন মিডল ইস্টের বিভিন্ন জায়গায় আমেরিকা নিজের কন্ট্রোল আবার ফিরে পেতে চাইছে এবং সেটা ইসরায়েলের মাধ্যমে। তাই জন্যে যখন ইসরায়েল ইরান যুদ্ধ বেঁধে গেছিল কিছুদিন আগে, সেখানে হঠাৎ করে আমেরিকা এন্টার করে গেল এবং আমেরিকা এন্টার করে একটা জিনিস দেখিয়ে দিল, আমেরিকা অত দূর থেকে বসেও ইরানকে আঘাত হানতে পারে। কারণ আমেরিকার আরও একটা চিন্তার কারণ বহুদিন ধরে ইরান নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করার চেষ্টা করছে এবং সেটা নাকি তারা খুব তৈরি করার দিকে একদম শেষ প্রান্তে এগিয়ে গেছে, যেটা আমেরিকার মাথা ব্যথার কারণ। এবং এই নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করতে ইরান পাচ্ছে তার কারণ এই ওয়েপেন তৈরি করার জন্যে রাশিয়া, চীন ইরানকে হেল্প করছে, বলতে পারেন নর্থ কোরিয়াও সঙ্গে আছে, যেটা আমেরিকা আরও মেনে নিতে পারছে না। তাই ইরানের নিউক্লিয়ার ওয়েপেন থামানো আমেরিকার কাছে এই মুহূর্তে মেন টার্গেট। তাই জন্য ইরানকে নিজের কন্ট্রোলে নেওয়াটাও আমেরিকার কাছে খুব জরুরি। তাই জন্য কিছুদিন আগে বম্বার প্লেন দিয়ে ইরানের যে নিউক্লিয়ার ওয়েপেন রিসার্চ সেন্টার, সেখানে আমেরিকা বোম ফেলে সেই পুরো ইনস্টিটিউট রিসার্চ সেন্টারটাকে নষ্ট করে দিয়ে এসেছিল কিছুদিন আগে। এবং আপনাদের আরও একটা বিষয় দেখতে হবে, আমেরিকা তো বাইরে থেকে এরম অ্যাটাক করেছিল, বাইরে থেকে টুকটাক আমেরিকা অনেক হুমকিও দিচ্ছিল, কিন্তু আমেরিকা জানে এইগুলো করে আদতে মানে খুব অনেক দিনের কোনো প্রবলেম সলভ হবে না। ওইগুলো করে এই মুহূর্তে ইরানকে একটু চেপে রাখা যাবে, কিন্তু ইরানের কন্ট্রোল নিজের হাতে না নিলে আমেরিকার জন্য ভবিষ্যতে খুব সমস্যা। তখন থেকে আমেরিকা ঠিক করলো ওই বাইরে যুদ্ধ করব, বাইরে যুদ্ধের গরুমারা আমরা দেখাবো না, আমরা সিআইএকে কাজে লাগিয়ে ইরানের ভেতরের পলিটিক্সকে আমরা ইনফ্লুয়েন্স করব। আমরা আস্তে আস্তে করে সেখানকার সাধারণ মানুষকে বোঝাবো যে ইরানের এই শাসক, ইরানের এই প্রশাসন, খামেইনি প্রশাসন কতটা ক্ষতিকারক। তাই জন্যে বর্তমানে যখন ইরানের সাধারণ মানুষ খামেইনি প্রশাসনের বিরুদ্ধে এতটা রেগে, তখনই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করে দিলেন যে ইরানের এই প্রতিবাদী মানুষদের পাশে আমেরিকা রয়েছে এবং এই প্রতিবাদ ঠেকাতে গিয়ে এবার খামেইনি প্রশাসনের আরও কালঘাম ছুটছে।
হয়তো খামেনি প্রশাসন বুঝতে পারছে অন্য প্রত্যেকবার যতই ওই প্রতিবাদ থামিয়ে দেওয়া যাক, এবারেরটা হয়তো থামানো যাবে না। সেই থামানো যাবে না এটা বোঝার পরেই বলে না মানে বিনাশকালে বুদ্ধিনাশ, তেমনই ইরানের অবস্থা হয়ে গেছে। ইরানের প্রশাসন এখন নির্বিচারে এই প্রতিবাদ থামানোর জন্য গুলি চালাচ্ছে, বিক্ষোভকারীদের প্রতিবাদকারীদের হত্যা করছে। এই প্রতিবাদকারীদের নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করছে। বর্তমানে খবর পাওয়া যাচ্ছে ইরানের দেওয়া সরকারি হিসাব, যেটা ইরানের দেওয়া সরকারি হিসাব কখনোই ঠিক হবে না, এটা স্বাভাবিক। ইরানের দেওয়া সরকারি হিসাবেই 2000 প্রতিবাদীকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আদতে শোনা যাচ্ছে সেটা 6000 ছাড়িয়ে গিয়ে 10,000 পর্যন্ত হতে পারে, এবং বহু লোককে তো গ্রেপ্তার করেই নেওয়া হয়েছে। এবং এই প্রতিবাদকে থামানোর জন্যে ইরান প্রশাসন এখন আবার এই গরমের সাথে একটু নরম হওয়ারও চেষ্টা করছে। বলছে তারা আলোচনায় বসতে রাজি আছে, কিন্তু মনে হয় এই আলোচনার টেবিলে আর প্রতিবাদী বিক্ষোভকারীরা বসবে না। এবার আপনাকে আরও একটা জিনিস বুঝতে হবে যে কোনো কারণে এই প্রতিবাদ হিজাব অবধি ছিল, এবার এত সংখ্যক মানুষ, আগে যেমন হিজাবের প্রতিবাদে সাধারণ মহিলারা রাস্তায় নেমেছিল, কিন্তু এবার এত লোক রাস্তায় নামলো কেন? এত লোক রাস্তায় নামলো কারণ এই রাস্তায় নামাতে প্রচ্ছন্নভাবে বাধ্য করেছিল আমেরিকা। আপনি ভাবেন ইরানের লোককে আমেরিকা কি করে রাস্তায় নামাতে বাধ্য করবে? সব কিছুই সম্ভব হয়, জিও পলিটিক্সে সব কিছু সম্ভব। হয়তো চোখের ওপরে কিছু হচ্ছে না মানে আপনি ভাববেন না সেটা পিঠ পিছে হয়নি। আসলে আমেরিকার প্রেসিডেন্ট এসে ইরানের প্রত্যেকটা মানুষকে কানে কানে বলে দিয়ে যায়নি আপনি রাস্তায় নামুন এই খামেনি প্রশাসনের বিরুদ্ধে, কিন্তু আমেরিকা অন্য একটা চাল ছেলে দিয়েছিল। বহুদিন ধরে এই গুটিটাই আমেরিকা সাজাচ্ছিল। আমেরিকা কি করেছিল, ইরানকে শায়েস্তা করার জন্যে বেশ কিছু দিন ধরে বিভিন্ন রকম স্যাংশন লাগিয়ে দিচ্ছিল ইরানের ওপর। মানে স্যাংশন মানে কি? স্যাংশন মানে হচ্ছে ইরানকে তো নিজের অর্থভাণ্ডার গোছাতে গেলে তাকে বিভিন্ন রকম রপ্তানি করতে হবে, তার বিভিন্ন রকম তেল থেকে শুরু করে বাকি সামগ্রী বিভিন্ন দেশকে বিক্রি করতে হবে। এই বিক্রির ওপরেই আমেরিকা স্যাংশন লাগিয়ে দিয়েছিল। স্যাংশনটা কীরকম? আমেরিকা বাকি দেশদের বলে দিয়েছিল যে ইরানের থেকে যদি তোমরা কিছু কেনো তোমাদের উপর ট্যারিফ বসাও। এই ট্যারিফটা কি? এই ট্যারিফটা হচ্ছে যে ইরানকে একটা নিষিদ্ধ দেশ হিসাবে আসলে আমেরিকা দেখাতে চেয়েছিল। আমেরিকা বলতে চেয়েছিল ইরান একটা ক্ষতিকর দেশ, ইরানের প্রশাসন একটা ক্ষতিকর প্রশাসন, তাই ওর দেশ থেকে তোমরা যদি কিছু কেনো তোমাদের ওপর আমি এবার শাস্তি চাপাবো। শাস্তিটা হচ্ছে ট্যারিফ করে। এখন কেউ শাস্তি কান মুলে দেয় না, ওই ট্যারিফ করেই দেয়। তাই জন্যে ইরানের থেকে কেউ কিছু কেনা বেচা বন্ধ করে দিয়েছিল। আর যখনই কোনো দেশ কোনো কিছু রপ্তানি করা বিক্রি করা হবে না সেই দেশের, তখন সেই দেশের অর্থনীতি আস্তে আস্তে করে কোল্যাপসড হয়ে যায়, ধসে পড়ে। আর সেটাই দেখা গেল ইরানের ক্ষেত্রেও। ইরানের বর্তমান দিনে আজকের ডেটে ইরানের $1 সমান 10,65,000 ইরানিয়ান রিয়েল। মানে বুঝতে পারছেন যে ইরানের অর্থনৈতিক অবস্থাটা কোথায় গিয়ে পড়েছে। এবার এইটা পড়ার জন্য কী হয়েছে, ওখানে মুদ্রাস্ফীতি হয়েছে, ওখানকার লোকেদের সাধারণ জীবনযাপনের মান কমে গেছে, ওখানকার লোকেরা কিছু কিনতে পারছে না, কারণ সব কিছু জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। আর আপনি বাইরে থেকে যতই যা যুদ্ধ করে নিন, যতই যুদ্ধ করে কোনো দেশকে টাইট দিতে চান, ওরমভাবে টাইট দেওয়া যায় না। আজকের ডেটে টাইট দিতে গেলে যেটা মেন করতে হবে, ওখানকার দেশের সাধারণ নাগরিককে খেপিয়ে তুলতে হবে, যেটাই আমেরিকা করে উঠতে পেরেছে। ওখানকার সাধারণ ইরানের লোকজন বুঝতে পারছে তারা তো তাদের মানে একটা দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবেও কাটাতে পারছে না, অভাবের মধ্যে কাটাতে হচ্ছে। তারা কিছু কিনতে পারছে না, সব জিনিসের দাম আকাশ ছোঁয়া। তারা মানে নিত্যদিনের ন্যূনতম কিছু যে জিনিসগুলো দরকার প্রয়োজনীয় সেগুলো তারা হাত দিতে পারছে না। এই যে মুদ্রাস্ফীতি, এই অর্থনৈতিক সংকট, এবার ইরানের প্রতিটা মানুষ এটা নিয়ে ক্ষেপে উঠেছে। ইরানের মানুষ ক্ষেপে উঠেছে তার কারণ ইরানের মানুষের মনে হয়েছে এই ইরান এই সবসময় যুদ্ধ জিগির চালিয়ে যায় বলেই আমেরিকা তার উপরেই স্যাংশন চাপিয়েছে। ইরানের সাধারণ মানুষের মনে হচ্ছে যে ইরান অদ্ভুতভাবে নিজের দেশের চিন্তা ছেড়ে সে গোটা মিডল ইস্টের বা সব ইসলামিক স্টেটের চিন্তা করতে বসে গেছে। সে অদ্ভুতভাবে সবাইয়ের দাদা হতে চেয়েছে, সব ইসলামিক স্টেটকে কিভাবে সে বাঁচাবে সেই দিকে এগিয়ে চলেছে, এবং সে চায় যে এই গোটা পৃথিবীতে ইসলামিক কায়েম করতে, এবং সেটা কায়েম করতে গিয়ে সে নিজের পায়েই নিজে কুরুল মেরে দিয়েছে। কি করে কুরুল মেরেছে? কারণ ইরান বহুদিন ধরেই তলে তলে প্রচ্ছন্নভাবে ধরুন বিভিন্ন দেশকে, সিরিয়া, লেবানন, ইয়েমেন, এইসব বিভিন্ন দেশের যা যা জঙ্গি গোষ্ঠী আছে, হুতি, হিজবুল্লাহ, হামাস, এই যে প্যালেস্তাইনে তো আপনার গাজায় হামাস, এই সব কটা জঙ্গি গোষ্ঠীকে ইরান ফান্ডিং করতো। ইরান তাদেরকে ফান্ডিং করে বলতো তোমরা এই ওয়েস্টার্ন কান্ট্রির এগেনস্টে লড়াই করে যাও, এবং এইগুলো করার জন্যেই ইরানকে জঙ্গি দেশ হিসাবে একটা চিহ্নিত করা হচ্ছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশ তাকে ব্যান করার কথা বলছে। এবং এই ব্যান হয়ে গেলেই
যেটা হচ্ছে সেটা হচ্ছে কেউ ওই দেশের সাথে কোনো ব্যবসা করছে না, কেউ ওই দেশের সাথে সম্পর্ক রাখতে চাইছে না, তখন ওই দেশের অর্থনৈতিক অবস্থা যেমন কমছে, সেই দেশের মান পিছিয়ে যাচ্ছে এবং সেটাই তাদের সাধারণ মানুষের জীবনে সেই ছাপটা ফেলছে। এই যে ইরান বিভিন্ন দেশের জঙ্গিদের উস্কানোর জন্যে, বিভিন্ন দেশের জঙ্গিদের তোল্লাই দেওয়ার জন্য বিভিন্ন রকম ফান্ডিং করে করে নিজের পায়ে কুলটা মেরেছে, এবার সেটা সেখানকার সাধারণ জনগণ বুঝতে পারছে যে ইরান এর এখনকার প্রশাসন হচ্ছে ঘরের খেয়ে পরের মানে বনের মোষ তাড়ানোর মতো এটা ফান্ডা। তো ওখানকার সাধারণ জনগণ বলছে যে এই প্রশাসনকে আমার চাই না, এই প্রশাসনকে ফেলে দাও, এই প্রশাসন এইসব জঙ্গি গোষ্ঠীকে মদত দিতে গিয়ে আমাদের জীবনযাত্রার মান এরকম তলানিতে নামিয়ে দিল। এবং এই সুযোগটাই এবার আমেরিকা নিচ্ছে। আমেরিকার যে ওই অতদিন আগে থেকে একটা প্ল্যানিং ছিল যে রেজা পল্লবী, ওই শেষ যুবরাজ যে যে মানে আমেরিকায় এতদিন ধরে আশ্রয় নিয়েছিল, যাকে আমেরিকা এতদিন ধরে পুষে রেখেছিল, যত্ন আত্মি করে মানে লালন পালন করে যাকে আগলে রেখেছিল, এই ট্রাম্প কার্ডটাই এবার ডোনাল্ড ট্রাম্প খেলবে। ডোনাল্ড ট্রাম্প এই ট্রাম্প কার্ডটাই খেলতে চেয়েছিল। এই যে এতদিন ধরে কাউকে একটা আগলে রেখেছিল, এই সময়টার জন্যেই তো, এই সময়টাই তো প্রয়োজনীয় যে রেজা পল্লবীকে দেশের মানুষের সামনে গ্রহণযোগ্য করে তোলা। কারণ দেশের মানুষ এখন অদ্ভুতভাবে মনে করতে শুরু করছে যে আগের রাজতন্ত্র বা ওই আগের রাজবংশই ভালো ছিল। তাদের সময় তো এত স্বাধীনতা খর্ব হতো না, তাদের সময় তো সব কিছুর উপর এত নিয়ম চাপিয়ে দেওয়া হতো না, তাদের সময় তো এরকম জীবনযাত্রার মান এত তলানিতে থাকেনি, তাদের সময় তো এত অভাব অনটন হয়নি, এত মুদ্রাস্ফীতি হয়নি। তারা বলছে তারাই এখন ভালো ছিল, যতই তারা রাজবংশ। তখনকার দিনে তো যখন তাকে সরানো হয়েছিল এই পল্লবী মানে রাজবংশকে, তখন তো ঠিক করা হয়েছিল যে এটা রাজতন্ত্র, এই রাজতন্ত্রকে আমরা মানবো না বলেই তাকে সরিয়ে দিচ্ছে, আমরা এবার গণতন্ত্র চাই। এবং সেই গণতন্ত্র চাওয়ার জন্যে যাকে ক্ষমতায় আনা হয়েছিল সেই খামেইনি, দেখা গেল সে আরও বেশি স্বৈরাচারী, সে আরও বেশি অত্যাচারী। তাই এখনকার সাধারণ জনগণ বলছে যে আমার বাবা চাই না, এই গণতন্ত্র আমি চাইনি। এই গণতন্ত্র চাইতে গিয়ে যদি এত অত্যাচার সহ্য করতে হয়, আমার ওই রাজবংশ রাজতন্ত্রই ভালো ছিল, তাদের ফিরিয়ে আনা হোক। এবং এইটা যেই বলা শুরু হয়েছে, তখন থেকে ওই রেজা পল্লবী আমেরিকায় বসে বিভিন্ন বিবৃতি দেওয়া শুরু করে দিয়েছে। সে বলা শুরু করে দিয়েছে, ইরানের মানুষ আপনারা চিন্তা করবেন না, ইরানের সাধারণ জনগণ আপনারা ঘাবড়াবেন না, আপনাদের রাজা এখানে বসে আছে, সে দেশে ফিরবে, সে দেশে ফিরে আপনাদের সব সমস্যার সমাধান করবে। এবং উল্টে সে ওইখানে বসে সাধারণ জনগণকে বলে দিচ্ছে যে আপনারা এই আন্দোলনকে কোনোভাবেই থামাবেন না, প্রশাসন যতই চাপ দিক আপনারা মাথা নত করবেন না। তিনি বলছেন যে ইরানের সব সরকারি দপ্তর, পল্লবী বলছে সাধারণ জনগণকে যেন দখল করে নেওয়া হয়। মানে চাইছেন যে একটা অদ্ভুত অরাজকতা তৈরি করতে, আর এই অরাজকতা তৈরি হলেই প্রশাসন পড়ে যাবে, তখনই রেজা পল্লবী আমেরিকা থেকে ইরানে হাজির হবে এবং তিনি এসে সব দায়িত্ব গ্রহণ করবে, যেটা আমেরিকার মেইন চাওয়া। তাই জন্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও টুইট করা শুরু করে দিয়েছে ইরানের জনগণের উদ্দেশ্যে, ইরানের জনগণকে আশ্বাস দেওয়া শুরু করে দিয়েছে যে আপনাদের এই প্রতিবাদ বিক্ষোভের সাথে আমরা আছি, আপনাদের এই প্রতিবাদ বিক্ষোভে যারা আপনাদের উপর অত্যাচার করছে, যারা আপনাদের হত্যা করছে, তাদেরকে ছাড়া হবে না, আমেরিকা তাদেরকে শাস্তি দেবে। আর সেই আপনাদের জন্যে সাহায্য আমেরিকা যেটা করবে সেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। আমেরিকার এই বার্তা পাওয়ার পরে ইরানের সাধারণ জনগণ আরও সাহস পেয়ে গেছে, আর তারা এই খামেইনি প্রশাসনকে ভয় পাচ্ছে না। আর ভয় পাচ্ছে না বলেই আপনারা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন, হয়তো ইন্টারনেট ইরান বন্ধ করে দিয়েছে, এত ভয় ইরানের প্রশাসন পেয়ে গেছে যে ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে কারণ যাতে তাদের ভেতরের এই বিক্ষোভ বাইরে না জানতে পারে কেউ। কিন্তু ওরমভাবে কি আটকানো যায়? আবার কার বিরুদ্ধে তাদের এই লড়াই? আমেরিকার বিরুদ্ধে। আমেরিকার বিরুদ্ধে কি এত সহজে পারা যায়? আমেরিকার হাতে কত কিছু আছে। এই যে আমেরিকার হাতে ইলন মাস্ক আছে, ইলন মাস্ক কী করেছে যে ইরান যখন তার সেখানকার লোকাল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে, ইলন মাস্ক তার স্যাটেলাইট মানে স্টারলিংকের স্যাটেলাইটের মাধ্যমে যে নেট প্রোভাইড করে সেটা ফ্রিতে ইরানে দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে। এবং ইরানের সাধারণ অনেক মানুষ এখন স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে ইরানে ঘটা বিভিন্ন ছবি, বিভিন্ন খবর বাইরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে ইরানের ছবি সত্যিই খুব ভয়াবহ। ইরানের বিভিন্ন মর্গের বাইরে সারি সারি মৃতদেহ পড়ে আছে। কিন্তু এত কিছুর পরেও মানুষ কিন্তু ভেঙে পড়েনি, মানুষের বুকের তেজ আরও বেড়ে গেছে, মানুষের প্রতিবাদের ভাষা বা আওয়াজ দেখা যাচ্ছে আরও তীব্র হয়ে গেছে। তার ছোট ছোট কিছু প্রমাণ দেখতে পাওয়া যাচ্ছে। একজন
অল্প বয়সী 22 বছরের তরুণী, তিনি সিগারেট মুখে দিয়ে, সেই সিগারেটের আগুন দিয়ে খামেইনির ছবি জ্বালিয়ে দিচ্ছে, যেটা কিছুদিন আগে ইরানে ভাবাই যেত না। কারণ এই সেখানকার দেশের ধর্মগুরু বা খামেইনি, তাকে অবজ্ঞা করা ইরানে একটা দণ্ডনীয় অপরাধ, যার জন্যে মৃত্যু অনিবার্য। কিন্তু এত কিছু কড়াকড়ি থাকার পরও সেই খামেইনির পোস্টারে সিগারেট দিয়ে আগুন জ্বালাতে ওই 22 বছরের তরুণী কোনো কুণ্ঠা বোধ করছে না। সেখান থেকেই বোঝা যাচ্ছে যে আর খামেইনিদের ভয় ইরানবাসী পাচ্ছে না। এবং ওখানের বহু মানুষ বলছে যে নয় লড়াই করব, নয় মরব। তাতেই বোঝা যাচ্ছে ইরানের খামেইনি প্রশাসনের গদি কত টলমল। আগামী দিনে দেখা যাবে যে শুধু ইরানের ভেতরের এই লড়াই না, ইরানের এই খামেইনি প্রশাসন অত্যাচার করা আরও বাড়িয়ে দেয়, তাহলে দেখা যাবে আমেরিকা এতে যুক্ত হয়ে গেছে, আমেরিকা ইন্টারভিন করা শুরু করে দিয়েছে। আমেরিকা হয়তো বাহ্যিকভাবে কোনোভাবে অ্যাটাক করা শুরু করে দেবে ইরানের বিভিন্ন রকম এই প্রশাসনিক ভবন বা আর্মিদের বা এই খামেইনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে। এবং সেখানে তখন কি হয় সেটা আরও রোমাঞ্চকর। ইরানে কি খামেইনি প্রশাসনের পতন এবার খুব শীঘ্রই হতে চলেছে? এটা কি খুব অনিবার্য? এবং সেখানে কি এই রেজা পাল্লাভিদের এই রাজবংশের আবার ফিরে আসা কিছুদিনের অপেক্ষা? সেটাই আমাদের চোখ থাকবে। আমরা দেখব ইরানকে আমেরিকা কিভাবে শায়েস্তা করতে চলেছে আগামী দিনে। আপনাদেরকেও সেই নিয়ে অনেক কথা বলব। ভালো থাকবে।